এইসব দেখাশোনার মাঝে মাঝে কয়েক জায়গায় নিমন্ত্রণও খাইয়া আসিলেন। পরিচয়টা আরও বাড়িল। 16 দিনের দিন গিরিবালা বেলে-তেজপুরে ফিরিয়া আসিলেন। জীবনে যে পরিবর্তনটা আসিয়াছে, বাপের বাড়ির মুক্তি আর প্রচুর অবসরের মধ্যে, গিরিবালা সেটা আরও ভালো করিয়া উপলব্ধি করিলেন। নিজেকে তো নিজের কাছেই অন্যরকম বোধ হইতেছে। বাড়ির সবার আর পাড়ার সবার মুখেও তাহাকে সম্ভাষণ করার, তাহার সঙ্গে কথাবার্তা কওয়ার ধরনটা অনেকটা বদলাইয়া গেছে। কতকটা যেন সম্ভ্রমের ভাব আসিয়া পড়িয়াছে। ঘোষালগিন্নির সহিত দেখা করিতে গেলেন। প্রথমটা দেখিয়াই ঘোষালগিন্নি যেন বিস্মিত হইয়া গেলেন। সে ভাবটা সামলাইয়া লইয়া বলিলেন, এই যে গিরি এসে, কবে এলি গো? কাল বিকেলে? নাচবো? গিরিকে একটা কিছু পেতে দাও বাছা, ও শ্বশুর বাড়ির গপ্প শুনি। বধূ একটি মাদুর লইয়া বাহিরে আসিল। একেবারে পাতিয়া না দিয়া বলিল, কেন, হঠাৎ কি এমন হয়ে এলেন ঠাকুরজি যে আসন পেতে দিতে হবে? দরকার পড়েছে নিজে বিছিয়ে নিয়েছেন, না হয় ভুয়ে বসেছেন। আজ হঠাৎ এই অভ্যর্থনা কেন? গিরিবালা তাহার মুখের পানে চাহিয়া বলিলেন, এই গঞ্জনাই বা কেন? এত কি পর হয়ে গেলাম? তিনজনেই হাসিয়া উঠিলেন। তাহারই মধ্যে মাদুরটা টানিয়া লইয়া গিরিবালা নিজেই বিছাইয়া লইলেন। গোসালগিন্নি বলিলেন, তা সত্যি, নিজের বাড়িতে এলো, তবু কিন্তু হয় বাছা একটু। বিয়ে হলে যেন মনে হয় একটু আলাদা হয়ে গেল, হয় না? আদ্যিকাল থেকে চিরদিনই যে এরকম হয়ে আসছে। বাড়িতেও কতকটা এই রকম অবস্থা। আগে প্রত্যহ জ্যাঠামশায়ের সঙ্গে আহারে বসিতেন। যেদিন তাহার বেশি দেরি হইয়া যাইত, সেদিন তিনি আহার করিয়া উঠিলে পাতে বসিতেন। সেদিন 2 বার খাওয়া হইত। অধিক স্থলে দেরি হইয়া যাইত বলিয়া পাতে বসাটাই প্রায় নিয়ম হইয়া গিয়াছিল। আহারে বসিয়া অন্নদাচরণ ডাকিলেন, কই গো গিরি, আয়, বস। গিরিবালা উপস্থিত হইয়া বলিলেন, একটা পিঁড়ে কি আসন নিয়ে বসবি নি? আগের দিনই ঘোষাল বাড়ি গিয়েছিলেন। গিরিবালা বলিলেন, এই বেশ জ্যাঠামশাই, কবে যে আসন পেতে বসেছি। অন্নদাচরণ যেন একটু লজ্জিত হইয়া পড়িলেন। বলিলেন, তা তো বটেই, আর নিজের বাড়িতে কে আর সর্বদা পিঁড়ে টেনে টেনে? কাপড়টা ময়লা হবে তাই বলছিলাম। একটু পরে সোজা হইয়া বসিয়া পায়ে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, কেমন লোক সব ওরা? আগে কেমন নতুন জ্যাঠামশাই পেলি বল? গিরিবালা উৎসাহের সহিত বলিলেন, খুব চমৎকার মানুষ। জ্যাঠামশাই আগে একটু রাগী খিটখিটে ছিলেন, ওইখানে নিজের নাকি একটু কৃতিত্ব আছে। গিরিবালা কথাটা অসম্পূর্ণ রাখিয়াই চুপ করিয়া গেলেন। অন্নদাচরণ বলিলেন, ভালোই হলো, পুরনো জ্যাঠামশাইকে শিগগির ভুলতে পারবি। আগে এ ধরনের কথায় যেরকম অভিমান করিয়া রাগ করিয়া জবাব দিতেন, গিরিবালা সেরকম পারিলেন না। যদিও আজই নিজের ভুলটা বেশ করিয়া বুঝিতে পারিলেন। এই যে নতুন জীবনের এত বেশি করিয়া প্রশংসা করাটা বেশি করিয়া কষ্টও হইল। লজ্জিত হইয়া মাত্র একটু মাথা নিচু করিলেন। গল্প হইল। এরপর উচ্ছ্বাসটা যত সম্ভব বাদ দিয়াই গল্প করিলেন গিরিবালা। সবাই লোক এমন কিছু মন্দ নয়, তবে জেঠ শাশুড়ি একটু চাপা লোক, কম কথা কন। ব্যবহার অবশ্য মন্দ নয়। সাদরার গঙ্গার ঘাটটি চমৎকার, তাই বলিয়া কি অমন কোথাও নাই বলিতে হইবে? তবে হ্যাঁ, বেশ জায়গাটি। আর উচ্ছ্বাসের দিকে যান না গিরিবালা, তবে শ্বশুরবাড়ির যাহা কিছু সুন্দর, তাহার সম্বন্ধে বলিবার জন্য একটা আবেগও জাগে ভেতরে ভেতরে। বলেন, ভয় ছিল জ্যাঠামশাই, সেখানে বুঝি সিংহবাহিনীর মতো বড় ঠাকুর ঠাকুর কিছু নেই? তা দেখলাম শেতলা ঠাকুর রয়েছেন, দিব্যি মন্দির, ভাড়ার ঘর, নাটমঞ্চ। আর তা বলে কি বলতে হবে সিংহবাহিনী তলার মতন? তা নয়, তবুও। আহার শেষ হইল। আগে অন্নদাচরণের পাতে কিছু কিছু থাকিত, আবার কিছু কিছু চাহিয়াও লইতেন গিরিবালার জন্য। কিরকম অন্যমনস্ক হইয়া গেছেন। পাতে বিশেষ কিছু তো রহিলই না। যখন চৈতন্য হইল, তখন চাহিতে গিয়া মুখে যেন আটকাইয়া গেল। চকিতে একবার পরিবর্তিতা কন্যার পানে চাহিয়া ধীরে ধীরে উঠিয়া গেলেন। পরের দিনও এইরকম গল্প চলিল। আহার যখন প্রায় শেষ হইয়া আসিয়াছে, বসন্ত কুমারী বলিলেন, ওগো, গিরির দুঃখ যে তোমার পাতে। গিরিবালা জ্যাঠাইমার পানে ফিরিয়া চাহিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, যাও, কখন বললাম। সঙ্গে সঙ্গে প্রায় ছুটিয়ায় রান্নাঘরে চলিয়া গেলেন। বসন্ত কুমারী নিজেই 2টি কলা আরও খানিকটা দুধ লইয়া আসিলেন। বলিলেন, তোমরা মনে করো বিয়ে হলেই মেয়ে বড় হয়ে গেল,
পর হয়ে গেল, সে আর পাতে খাবার ঝুঁকি রইল না। কত কি! তা কখনো হয় গা? আর কদিনই বা খাবে? বলিয়া অন্নদাচরণ বাকি দ্রব্যগুলি মাত্র এক প্রকার স্পর্শ করিয়া উঠিয়া পড়িলেন। কপালের ঘাম বাড়িবার জন্য বসন্তকুমারীর মনে হইল যেন একবার চোখের উপরও আঙুল কটা বুলাইয়া লইলেন। বেলে তেজপুরে থাকিবার দিন গোনাগুন্তি। তাহারই মধ্যে গিরিবালা দেখাশোনার পার যতটা সম্ভব সারিয়া লইলেন। নেহাত আটক না পড়িয়া গেলে বসন্তকুমারী সঙ্গে থাকেন। গিরিবালারও একলা যাইতে কিরকম বোধ হয়। বসন্তকুমারীও সাত নতুন স্মৃতে দেওরজিকে দেখাইয়া ফিরেন একটু। এ ভিন্ন প্রায় প্রতিদিনই নিমন্ত্রণের হিড়িক লাগিয়াই রহিল, কন্যা জামাতা উভয়েরই। এমনকি একদিন নিকুঞ্জলালের বাড়িও নিমন্ত্রণ হইল। দামিনী আসিয়া নিমন্ত্রণ করিয়া গেলেন। বলিলেন, দাদাকে আজ জেলায় যেতে হলো। বই শরীরটাও খারাপ, ও তো লেগেই আছে। কবে যে ভালো থেকে উপকার করলেন, ভেবেছিলাম দুদিন পরে খাওয়াবো। তা শুনছি ধুলো পায়ে নাকি জামাই নিয়ে যাবেন গিরিকে। খোঁচা না দিলে দামিনী নয়, খোঁটাটুকু বরং আরও তীক্ষ্ণ করিয়া দিলেন। একটু ঠোঁটটা কুচকাইয়া বলিলেন, বাবাজি আমাদের পশ্চিমে পালোয়ান, বারণ করে বলতেও বোধহয় কারো সাহস হয় না। বসন্তকুমারী বলিলেন, সেই জন্যই তো বড়ঠাকুর একটি বুড়ো সুড়ো গোবর গণেশের সঙ্গেও সম্বন্ধ ঠিক করেছিলেন। উঠতে বললে উঠত, বসতে বললে বসতো। ওরা জ্ঞানী বিচক্ষণ লোক, অনেক দেখছেন তো। আরও একটু খোঁচা দিলেন, আর তোমাদের বাড়িতে খাবে, তাই নাকি আবার নেমন্তন্ন। গিরিবালা দুই জ্যাঠাকে কখনো আলাদা ভাবতে শেখেনি। সুবিধে মতন আবদার করে কেড়ে কুড়ে খেয়ে আসতো। ভালোবাসতেন বলেই তো বড়ঠাকুর ভালো ঘরে দেবার জোগাড় করেছিলেন গা। একদিন নিমন্ত্রণ হইল পণ্ডিত মশায়ের বাড়িতে। গিরিবালা যেদিন আসিলেন তাহার তৃতীয় দিনে। যেদিন আসিলেন তাহার পরদিন থেকেই সকাল জোর বৃষ্টি আরম্ভ হইল। খুব জোর বৃষ্টি। পথ চলায় কাজ বন্ধ করিয়া দিয়া সমস্ত গ্রামখানি যেন গৃহাশ্রয়ী হইয়া বসিয়া রহিল। পণ্ডিত মশাই কয়েকবার দাওয়ায় আসিয়া নিচু হইয়া সমস্ত আকাশটা দেখিলেন। বৃষ্টি ধরনের কোনো লক্ষণ না দেখিয়া বাঁশের ছাতাটা লইয়া বাহির হইয়া পড়িলেন। ছাতায় ধারাপাতের শব্দ হইতেই সামনের ঘর হইতে গৃহিণী বাহির হইয়া আসিলেন। পণ্ডিত মশাই বলিলেন, এই এক্ষুনি আসছি, একটু এখান থেকে। গৃহিণী নিজের মনে গড়গড় করিতে লাগিলেন, এক্ষুনি আসছি, চললেন এই বৃষ্টি মাথায় করে রসিকের জামাই দেখতে। সে তো পালিয়ে যাচ্ছে না। যখন পৌঁছিলেন তখন বৃষ্টির ছাটে বেশ খানিকটা ভিজিয়া গেছেন। বাহিরের ঘরে দাওয়ায় উঠিয়া রসিকলালকে ডাক দিলেন। বৃষ্টির আওয়াজের জন্য তিন চারিবার ডাকিতে হইল। তাহার পর উত্তর হইল, কে? দাঁড়াও আসছি। পণ্ডিত মশায়ের বুকটা দমিয়া গেল। অন্নদাচরণের আওয়াজ। রসিকলালের কাব্যচর্চায় ইন্ধন যোগানো বলিয়া এ বাড়ির লোকে, বিশেষ করিয়া অন্নদাচরণ যে তাহাকে খুব প্রীতির চক্ষে দেখে না, এটা পণ্ডিত মশায়ের জানা। তিনি আসেনও না কখনো এখানে। আজ আকাশের বাড়িপাতের মতোই কি একটা আবেগে সব ভুলিয়া যাত্রা করিয়াছিলেন। কেমন অহেতুকভাবে মনে হইয়াছিল গিয়া রসিকলালের সহিত দেখা হইবে। অন্নদাচরণের সঙ্গে সাক্ষাৎকারের সম্ভাবনাটাই মনে হয় নাই। কি যে করিবেন ভাবিয়া ব্যাকুল হইয়া পড়িলেন। ছাতা মাথায় দিয়া ছপছপ করিতে করিতে অন্নদাচরণ বাহিরে আসিলেন। নিচে থেকেই দেখিয়া বিস্মিতভাবে ক্ষণমাত্র থমকিয়া দাঁড়াইলেন। তাহার পর তাড়াতাড়ি পা চালাইয়া ঘুরিয়া দাওয়ায় উঠিতে উঠিতে বলিলেন, পণ্ডিত মশাই, আপনি? পণ্ডিত মশাই সংকুচিতভাবে স্খলিত কণ্ঠে বলিলেন, এই একবার ইয়ের বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ হুড়হুড় করে বর্ষাটা নামলো, তাই পথ ছেড়ে উঠে পড়লাম। অন্নদাচরণ উচ্ছ্বসিত হইয়া উঠিলেন, আমার সৌভাগ্যি, হঠাৎ যে আপনার পায়ের ধুলো পড়বে আজ। দাওয়ায় দাঁড়িয়ে কেন, ভিতরেও চলুন, ছাট আসছে বৃষ্টির। এরকম প্রাণখোলা অভ্যর্থনা আশা করেন নাই। পণ্ডিত মশাই একটু বিমূঢ় হইয়া পড়িয়াছিলেন। তবু রহস্যপ্রবণ পণ্ডিত লোক একটু হাসিয়া বলিলেন, পায়ের ধুলোর কথা বললে অন্নদাচরণ, কিন্তু রয়েছে কাদা, থাক। অন্নদাচরণ হাসিয়া উত্তর করিলেন, হ্যাঁ, কাদা তো আরও বড় সম্পদ পণ্ডিত মশাই, কায়েমি হয়ে থাকবে। না, সে কি হয়, ভেতরে চলুন, আর কাপড়টাও ছেড়ে ফেলুন। দাঁড়ান। অত্যন্ত ব্যস্ত হইয়া পড়িয়াছেন। সাধুকে একবার ডাকিলেন। উত্তর না পাইয়া নিজেই তাড়াতাড়ি ভেতরে চলিয়া গিয়া একখানি বস্ত্র লইয়া আসিলেন। তাহার পেছনে পেছনে রসিকলালও আসিয়া উপস্থিত হইলেন। বলিলেন,
এই দুর্যোগে বেরিয়ে আপনি বড় ভুল করেছেন। অবশ্য আমাদের লাভই। তবে পণ্ডিত মশাই কাপড় ছাড়িলে সকলে ঘরের মধ্যে গিয়া বসিলেন। দুই ভাইয়ে কৃতকৃতার্থ হইয়া গেছেন। রসিকলাল একেবারে নীরব, শুধু মুখটা উজ্জ্বল হইয়া উঠিয়াছে। অন্নতচরণ বলিয়া চলিয়াছেন, আপনার আশীর্বাদে আমরা যে কি ফাড়া কাটিয়ে উঠেছি জানেনই। শুধু একটা দুঃখ থেকে গেল, আপনার নাতনির বিয়েতে আপনাকে পাওয়া গেল না। অথচ আপনি সব ঠিক করলেন। আমি কিন্তু গিয়েছিলাম পণ্ডিত মশাই, নিজে গিয়েছিলাম আমি আপনার বাড়িতে। গিয়ে শুনলাম আপনি দুদিন আগেই বাইরে চলে গেছেন। আমার যে কি মনে হলো, কোনো উপায়ই নেই শুভ কাজ পিছিয়ে দেওয়ার। আর তখন মাথারই কি ঠিক আছে? সব শুনেছেন তো। যাই হোক, শুভ কাজটা ভালোই ভালোই। তা সম্পূর্ণ যে ভালোই ভালোই তাই বা কি করে বলি? পণ্ডিত মশাই স্মিত হাস্যের সহিত বলিলেন, একেবারে সুশৃঙ্খলায় তো ওই বিবাহ হবার নয়। বলিনি তোমায় রসিক? রসিকলাল মৃদু হাস্য করিলেন। অন্নদাচরণ বলিলেন, দেখো, দুজনেই ভুলে বসে আছি। একটু তামাক চাই যে পণ্ডিত মশাইয়ের জন্য। তুমি নিজেই যাও রসিক। দেখো, ভুলের উপর ভুল। পণ্ডিত মশাইয়ের পানে চাহিয়া বলিলেন, আপনার নাতনি নাতজামাই যে কাল এলো বিকেলে। সত্যি নাকি? দেখতে হবে তো, ভায়াকে দেখাই হয়নি। দেখবেন বই কি, আজ সকালেই তাকে আপনার ওখানে নিয়ে যাব ঠিক করেছিলাম, পায়ের ধুলো নেবার জন্য। বৃষ্টিটা এসে পড়ল। তা তার ভাগ্যি ভালো, দেবতা নিজেই ঘর বয়ে এলেন। রসিক, অমনি বিপিনকেও ডেকে নিয়ে আসবে। পণ্ডিত মশাই বলিলেন, তা তো হবে না। আমি দুজনকে একসঙ্গে দেখব অন্নদাচরণ। আমার অনেক দিনের সাধ যে, একটু ধরুক বৃষ্টিটা। অন্নদাচরণ চঞ্চল হইয়া উঠিয়াছেন, যেন চাওয়ার অতিরিক্ত পাইয়া যাইতেছেন। উঠিয়া পড়িয়া বলিলেন, বৃষ্টি এখন শিগগির ধরবে কি? আমি নিয়ে আসছি দুজনকে পণ্ডিত মশাই, এসে পড়লাম বলে। পণ্ডিত মশাই তাহাকে নিরস্ত করিলেন, বলিলেন, নাত জামাইকে খানিকটা ভেজাও আপত্তি নেই, বরং খুশি হব। তবে দিদিকে আর এ দুর্যোগে বাইরে এনে কাজ নেই। বৌমাদের বলে দাও, আমি নিজেই গিয়ে দেখব। অন্নদাচরণ কুণ্ঠিতভাবে বলিলেন, আবার ভিজবেন? আর নাতনি নাচ জামাই না হয় একটু বেশি সরস হয়ে দেখলাম হে। পণ্ডিতি প্রথায় বেশ একটু জোরেই হাসিয়া উঠিলেন, বলিলেন, নাও, দেরি করো না, বলো গিয়ে। অন্নদাচরণ যাইবার একটু পরেই রসিক তামাক লইয়া আসিলেন। খুব বেশি কথাবার্তা হইতেছে না। পণ্ডিত মশাই অতিরিক্ত অন্যমনস্ক, একটা মস্ত বড় সার্থকতার যেন সম্মুখীন হইতেছেন। একটু পরেই অন্নদাচরণ টোকা মাথায় একটা ছাতা লইয়া উপস্থিত হইলেন। গিরিবালাকে বিবাহের শয্যায় সাজাইয়া দেওয়া হইয়াছে। বেনারসি শাড়ি, সাটিনের একটা বডিস, সমস্ত গায়ে ভারী ভারী গহনা, পায়ে মল, একটি অপূর্ব শ্রী ফুটিয়াছে। বিপিন লজ্জাবশত সাজিতে রাজি হয় নাই। রাঙা পেড়ে একটা শান্তিপুরী ধুতি পরিয়া আছেন, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। সেকালের যুবকদের ফ্যাশনের মতো মাথায় সুবিন্যস্ত বাবরি চুল, প্রশস্ত রক্তাভ বক্ষের ওপর তীর্যক রেখায় শুভ্রযোগ্য উপবিদ বিলম্বিত। পণ্ডিত মশাই নিচু মুখে দাওয়ায় উঠিয়া আসিলেন। ছাতাটা মুড়িয়া চোখ তুলিতে ওদের উপর নজর পড়িল। মুহূর্তের জন্য যেন একটা নৈরাশ্যের ছায়া মুখে খেলিয়া গেল। অতি সূক্ষ্ম, অতি ক্ষণিক একটা ছায়া। উনি যেন অলৌকিক কিছু একটা দেখিবেন আশা করিয়াছিলেন এতক্ষণ। মানুষ নয়, দেব দম্পতি। বোধহয় সাক্ষাৎ হরগৌরী হইলেও আশ্চর্য হইতেন না। সঙ্গে সঙ্গে কিন্তু কল্পলোক থেকে তাহার মনটা নামিয়া আসিল। ধীরে ধীরে এই পৃথিবীর অপরূপত্বকে স্পষ্ট দৃষ্টিতে দেখিবার যে সহজ শক্তি, সেটুকু ফিরিয়া আসিল। মুগ্ধ বিস্ময়ে পণ্ডিতমশাই দম্পতির পানে খানিকটা চাহিয়া রহিলেন, চোখ ফিরাইতে পারিতেছেন না। বিপিন এবং পরে গিরিবালা আসিয়া পাদস্পর্শ করিলেন। পণ্ডিতমশাই চৈতন্য হইল। মনের পূর্ণতায় দুজনের মাথায় হাত দিয়া মনে মনেই আশীর্বাদ করিলেন। তাহার পর বিপিন বিহারীকে বুকের কাছে টানিয়া লইয়া নাচ জামাই সম্বন্ধে একটা চলতি রহস্যের ভাষা প্রয়োগ করিয়া অন্নদাচরণকে বলিলেন, গুমোর হবে, তবু বলতে হলো, এত অপরূপ যে তা আমি আশাই করতে পারিনি। অভিভূত হইয়া পড়িয়াছেন। একটু থামিয়া বলিলেন, আমারই ভুল। মধুসূদন বলেছিলেন, তবে নিজের ছেলের সম্বন্ধে আর কত স্পষ্ট করে বলবেন। বৃষ্টি ধরিতে একটু বিলম্ব হইল। অন্নদাচরণের ঘরে বসিয়াই সকলে গল্প করিলেন অনেকক্ষণ। গিরিবালা অবশ্য চলিয়া গেলেন, তবে বিপিন রহিলেন।
পূর্ণতর করিয়া পরিচয় লওয়া, ওদের প্রবাসভূমির কথা, এইসব লইয়া আলোচনা চলিল। শেষে পণ্ডিত মশাই তাহার ওখানে নিমন্ত্রণের কথাটা পাড়িলেন। এই পরিবারটি সম্বন্ধে তাহার একটা আশঙ্কা ছিল, সেটা যে শুধু কাটিয়া গেছে তাহাই নয়, তাহার জায়গায় একটি প্রগাঢ় প্রীতির ভাব আসিয়া গেছে। মনের আকাঙ্ক্ষাটা স্পষ্ট করিতে বলিতে বণিকমশায়ের বাঁধিল না। ঠিক নিমন্ত্রণ নয়, কেননা মূল রাঁধুনি হইবেন গিরিবালা নিজে। ফাই ফরমাস খাটিয়া যোগান দেবেন তাহার ঠান দিদি। এবারই সকলকেই যাইতে হইবে। গিরিবালা সকালেই যাইবেন, রাঁধিয়া বাড়িয়া সবাইকে খাওয়াইয়া তবে তাহার ছুটি। পণ্ডিতমশাই হাসিয়া বলিলেন, গৌরী এবার অন্নপূর্ণা হলো, হাতে খড়িটা আমার ওখানে হয়ে যাক না। ভায়ার মুখটা যেন একটু শুকিয়ে গেল, হাত পেতে দাঁড়াবার ভয় নাকি। উচ্চস্বরে হাসিয়া উঠিলেন। দুই ভাইতে অল্প হাসিয়া মুখ ঘুরাইলেন। বিপিন সংকুচিত হইয়াই পড়িয়াছিলেন। মৃদু হাস্যের সহিত মুখটা আরও নিচু করিয়া রইলেন। পণ্ডিত মশাই রসিকলালকে বলিলেন, তুমি একবার দিদিকে জিজ্ঞেস করে এসো রসিক, আর নেমন্তন্ন ও আর কাউকে করতে চায় কিনা। আমার শপথ রইল, যেন কোনো কুণ্ঠা না করে। একটু দেরি হইল, রসিকলাল নিজেও আসিলেন না। হরিচরণ আসিয়া একটু উৎসাহের সহিত বলিল, দিদি বললে দুলু বাগদির বাড়ির সবাইকে বললে ভালো হয়। সে অর্থভুক্ত বাগদি পরিবার। দুলাল, তাহার বউ, কোমরে ন্যাকড়া জড়ানো মেয়ে লক্ষ্মী, তার ঊর্ধ্ব অলঙ্গ ছোট রুগ্ন ভাই বোন। একটুখানির জন্য যেন একইভাবে ক্ষণিক ঘোরে দুইজনে একটু স্তব্ধ হইয়া গেলেন। তাহার পরে পণ্ডিত মশাই আবার উচ্চ হাস্য করিয়া বলিয়া উঠিলেন, রসিক, কোথায় গেলে হে? আর দুঃখ করো না, গৌরীদানি হয়েছে। এই দেখো না, সঙ্গে সঙ্গে ভূত প্রেত নিয়ে কারবার আরম্ভ হয়ে গেল। হাস্যটা ঘরের মধ্য হইতে বাহিরেও মেয়েদের ভিতর ছড়াইয়া পড়িল। দুয়ারের পাশেই ছিলেন রসিকলাল। হাসিতে হাসিতে প্রবেশ করিয়া বলিলেন, আর নন্তির কথাও বললে যে গিরি, হরিচরণ বুঝি ভুলে গেলি? পণ্ডিতমশাইয়ের ইচ্ছা ছিল পরদিনই হয়, কিন্তু তাহার নিজের নিমন্ত্রণটা বাকি ছিল। অন্নতচরণ শুনিলেন না। আবার তাহার গৃহিণীকে শুদ্ধ নিমন্ত্রণ করিয়া ওটা নিষ্পন্ন করাইয়া লইলেন। পণ্ডিতমশায়ের বাড়ির ব্যবস্থাটা তৃতীয় দিনে। বিপিন প্রথম পরিচয়ের পরই লোকটির প্রতি আকৃষ্ট হইয়া পড়িয়াছিলেন। সেদিন বিকাল থেকে খানিকটা রাত্রি পর্যন্ত ওর ওখানেই কাটাইলেন। সন্ধ্যার অব্যবহিত পরেই প্রায় প্রাত্যহিক নিয়মানুযায়ী রসিকলালও কল ফেরত আসিয়া উপস্থিত হইলেন। বাহিরে মাধবীলতার মঞ্চের নিচে শানের বেঞ্চে দুইজনে পাশাপাশি বসিয়া গল্প করিতেছেন। হারানের হাতে ঘড়ির লাগামটা দিয়া রসিকলাল ভিতরে আসিতে আসিতে দাঁড়াইয়া পড়িলেন। পণ্ডিতমশাই বলিলেন, না না, তোমার ফিরে যাওয়া চলবে না, এসো। বাহ, আমার সন্ধে কাটাবার জন্য বিধাতা কি বরাবর একজনই বরাদ্দ করে দিয়েছেন নাকি? আর নাচ জামাই এসে যদি আমার শিষ্যকে তাড়াই তো ভারী উপকারিত করলে তাহলে। নিজের পদ্ধতিতেই সজোরে হাস্য করিয়া উঠিলেন। রসিকলাল অল্প হাসিতে হাসিতে সামনের বেঞ্চিটিতে এসিয়া বসিলেন। নিতান্ত হালকা একটা মেঘের আস্তরণ জ্যোৎস্নাটাকে মলিন করিয়া রাখিয়াছে। একটু গুমট ভাব আছে। মাঝে মাঝে একটা হাওয়ার আভাস পাওয়া যাইতেছে, তবে খুব ক্ষীণ, যেন বহুদূরের যাত্রী পথ চলিতে চলিতে ক্লান্ত হইয়া পড়িয়াছে। তিনজন অসম বয়সের সঙ্গীর মধ্যে গল্প হইতেছে। হারানের মৃদঙ্গ স্পষ্ট হইয়া উঠিয়া আবার থামিয়া গেল। কে আসিয়াছে? হারান পরিচয় দিতেছে। মৃদু হইলেও তাহার খানিকটা উচ্ছ্বাসের বেগে ভাসিয়া আসিতেছে। এখন হবে নি, কাল আসিস, দেখিয়ে দেব। নিয়ে আসিস তোর রায়াদের জামাইকেও ডেকে। ন্যাঞ্জ মুখে করে না ফিরে যেতে হয় তো, হরিপুরে তাদের কথা, আর সতুনির খালে তাদের খোঁজ নিগে। মাঝে মাঝে আবার বউও জাগিয়া উঠিতেছে। গল্প বলিতেছেন বেশিরভাগ বিপিনই, ওদের প্রবাসভূমির কথা। মাঝে মাঝে এক আধটা প্রশ্নে মোড় ফিরিয়া যাইতেছে। বেশিরভাগ প্রশ্নই পণ্ডিত মশাইয়ের। দূরের রহস্য আবার তাহাকে মাতাইয়া তুলিয়াছে। আসল কথায় জিজ্ঞেস করা হয়নি, হিমালয় তোমাদের ওখান থেকে মাইল 50 বললে না? তা দেখা যায়? তোমাকে বলেছিলাম না রসিক, যে জায়গাটা হবে হিমচক্রের মধ্যে। বিপিন বলিলেন, হিমালয়ের নিচের পাহাড়গুলো মাইল 50 দূরে, ওখান থেকে 3 দিনেকের রাস্তা। আসল হিমালয় অনেক দূর, দূর হলেও কিন্তু দেখা যায়, আর সব সময় নয়। শীতের সকালে আর বিকেলে বেশি করে চোখে পড়ে।
অনেক দূরে আকাশের কোলে বরফে ঢাকা চূড়াগুলো উঁচু নিচু রেখায় দেখা যায়। আর কোথাও নীল, কোথাও সাদা। আবার যেখানে সূর্যের কিরণ সামনাসামনি পড়েছে সেখানে সোনার মতো রাঙা ঝকঝকে। সবচেয়ে সুন্দর দেখায় যদি কখনো এক আধলা বৃষ্টির পর মাঝখানের আকাশটা পরিষ্কার হয়ে যায়। আর এরকমটা হলেই আমরা কমলা নদীর ধারে আমাদের পাহাড় দেখার উঁচু জায়গাটিতে গিয়ে জড়ো হই। মনে হয় হিমালয় যেন একেবারে 25-30 মাইল এগিয়ে এসেছে আমাদের দিকে। পূর্ব থেকে পশ্চিমে যতদূর দেখা যায় পাহাড়ের উপর পাহাড়, গোড়ার দিকে খানিকটা পর্যন্ত একটা ঢেউ খেলানো সবুজের রেখা এমুড়ো থেকে ওমুড়ো পর্যন্ত চলে গেছে, নিচের পাহাড়গুলো আর কি। আর তারপরে যেন একটা প্রকাণ্ড রূপোর চাপ, যেখানটা বোধহয় খানাখন্দর কি জঙ্গল, কি যেখানটা সূর্যের একটু আড়ালে পড়েছে সেখানটা নীল, আর বাকি সমস্তটা ঝকঝক করছে। এত বিরাট, এত অদ্ভুত যে চোখ ফেরানো যায় না। পণ্ডিতমশাই বেশি আবেগের জায়গাগুলোই রসিকলালের পানে আর চোখে চাহেন। উহা অবয়ে কি যেন একটা ব্যাপার মেলাইয়া যাইতেছেন ভিতরে ভেতরে। বিপিন বলিয়া যান, আর যদি বিকেলের দিকে হলো তো আমরা সন্ধে পর্যন্ত বসে থাকি। সূর্য একটু একটু করে রাঙা হওয়ার সঙ্গে সঙ্গে আরও সব চমৎকার ব্যাপার হতে থাকে। কোন চূড়ার উপর গ্রুপোর গায়ে বোধহয় ঝপ করে একটা সোনার দাগ পড়লো, অল্প অল্প করে সেটা ছড়িয়ে গেল, তারপর আর একটা চূড়ায়, তারপর আর একটা। দেখতে দেখতে সমস্ত রূপোর পাহাড়টা আগাগোড়া সোনার হয়ে গেল। আর সে এক আশ্চর্য ব্যাপার, আর না দেখলে ধারণা করা যায় না। গুরু শিষ্যে দৃষ্টি বিনিময় হইতে থাকে। বিপিন হাসিয়া বলেন, আমাদের সব চেনা হয়ে গেছে। আর যেটাতে প্রথম সোনার রঙের আঁচড় পড়ে সেটার নাম দিয়েছি যক্ষপুরী, অর্থাৎ কুবেরের বাড়ি আর কি। হাজার হরগৌরীর উপর ভক্তি থাকুক, হাজারই তারা মণি হতে যান না কেন, নিজের বাড়ির উপর সোনার জলটা তো আগে চড়িয়ে নেবেনি। বিপিন বেশ জোরে হাসিয়া ওঠেন। এরাও যোগদান করেন। হারানের মৃদঙ্গ বোল বন্ধ হইয়া যায়। গুরু শিষ্যে মুখ চাওয়াচাই করেন। জামাই এত উত্তেজিত আর কোনো প্রসঙ্গেই হন না কেন? কারণটা কি? বিপিন আবার ভাবাবিষ্ট হইয়া পড়েন। বলেন, আর সবচেয়ে যেটা উঁচু হয়তো সেইটাই গৌরীশঙ্কর, আর সেটার নাম দেওয়া হয়েছে কৈলাস। আর সন্ধে যতই এগুতে থাকে আস্তে আস্তে আরেকটা পরিবর্তন হতে থাকে। সোনা যেমন একটু একটু করে ফুটে উঠেছিল তেমনি একটু একটু করে মিলিয়ে আসে। প্রথমে একটু একটু করে, তারপর একেবারে ঝপঝপ করে। সোনার নিচে রূপও আর দেখা যায় না। আর সবচেয়ে উঁচু যে চূড়াগুলো তার উপর তখনও সোনা রয়েছে। আর শেষ হতে হতে ক্রমে শুধু গৌরীশঙ্করের উপরটি ঝলমল করতে লাগলো। আমরা সবাই একদৃষ্টে চেয়ে আছি, সেকেন্ড গুনছি। দেখছি আস্তে আস্তে চোখের সামনে রেখায় রেখায় মিলিয়ে যাচ্ছে। তারপর শেষ বিন্দুটুকুও মিলিয়ে গেল। অত বড় প্রকাণ্ড রূপোর চাপটা যেন একটা ছায়ার মতো আকাশের গায়ে লেগে রইল। তাহার পর সন্ধ্যার কথা, এবং সন্ধ্যা যখন গাঢ় হইয়া আসিল তখনকার কথা। একটা আবেগে সমস্তটা বলিয়া বিপিন একসময় চুপ করিয়া যান। একটু লজ্জিত হইয়া পড়েন, যেন এতক্ষণে চৈতন্য হয় যে একটু ভাবের ঘোরে পড়িয়া গিয়াছিলেন। শ্রোতার মধ্যে একজন যে শ্বশুর আর একজন যে 60-65 বছরের বৃদ্ধ সেটা মনে পড়িয়া যায়। একটু চুপ করিয়া থাকেন। ওরা দুজনেও চুপ করিয়াই থাকেন, যেন স্বপ্নাবিষ্ট। পরদিন গিরিবালা সকালে স্নান করিয়া নন্তি আর হারানের বউকে সঙ্গে করিয়া উপস্থিত হইলেন। পণ্ডিতমশায়ের এই ব্যবস্থাটা যেন খেলার ছলে, অথচ এতগুলি লোককে রাঁধিয়া খাওয়ানো নিতান্ত ছেলে খেলাও নয়। নতুনত্বের কৌতুকের সঙ্গে অনেকখানি দুশ্চিন্তা মিশিয়া গিয়া গিরিবালার মধ্যে বেশ খানিকটা গিন্নিপনার ভাব আনিয়া দিয়াছে। যখন পৌঁছিলেন তখন পণ্ডিতমশাই পূজায় বসিয়াছেন। ওরা তিনজনে বাড়ির ভিতর আসিলেন। একটা ছোটখাটো কাজেরই বাড়ি বলিতে হইবে। সব মিলিয়ে প্রায় খান কুড়িক পাত পড়িবে, কিন্তু বাড়িতে একটু সারা শব্দ নাই, কাহারও দেখা নাই পর্যন্ত। গিরিবালা ভীতভাবে ডাকিলেন, ঠাকুরমা। গৃহিণী ভাড়ার ঘর হইতে বাহির হইয়া আসিলেন। গিরিবালা ভীতভাবেই বলিলেন, কিছু জোগাড় দেখছি না যে ঠাকুরমা, ঝি কোথায়? আমার তো ভয়ে যেন হাত পা আসছে না। গৃহিণী তাহার ভাবগতিক দেখিয়া হাসিয়া ফেলিলেন, বলিলেন, ছেলে মানুষকে এভাবে বিব্রত করা কেন বল দেখিন? ও শ্বশুর ঘর না দেখতে দেখতেই পাকা গিন্নি হয়ে গেল। সব ঠিক আছে, তুই এসে বস নিশ্চিন্তে হয়ে। ইটি কে? ও নিকুঞ্জর মেয়ে বুঝি? এসো দিদি, বসো। আর উটি? গিরিবালা বলিলেন, হারানের বউ। আমি তো কিছু জোগাড় দেখতে পাচ্ছি না ঠাকুরমা, ঝি কোথায়?
গৃহিণী হাসিয়া বলিলেন, কি নিগ্রহ দেখ দেখিন, কোথায় এসে একটু হেসে খেলে বেড়াবে, না তার ঘাড়ে একটা ভাবনা চাপিয়ে দেওয়া। আয় বাপু, তুই দেখেই যা, না হয় ঝি পুকুর পাড় থেকে ঘুঁটে আনতে গেছে, এসে উনুন ধরাবে। ভাড়ার ঘরে লইয়া গেলেন। গিরিবালা দেখিলেন শাক থেকে অম্বলের কুটনা পর্যন্ত তৈয়ারি, বারকোষ চাঙারি করিয়া পাশে পাশে সাজানো। গিরিবালা গভীর নৈরাশ্যে ভরিয়া উঠিলেন। বারে, এ কি হলো? ওদিকের বারান্দায় পণ্ডিত মশাইয়ের খড়মের আওয়াজ হইল। প্রশ্ন করিলেন, দিদিমণি এলো? গিরিবালা বাহিরে আসিয়া অনুযোগের সুরে বলিলেন, দিদিমণি এসেই বা কি হলো ঠাকুরদা? কেন? কুটন টুটন তো সব তো এর, তার চেয়ে একেবারে নেমন্তন্ন খেতে এলেই পারতুম। পণ্ডিত মশাই হাসিয়া বলিলেন, এই কথা? তা আমি সমস্ত রাত কত শাস্ত্র ঘাটলাম, অন্নপূর্ণা যে নিজেই কুটনো কুটে নিতেন এটুকু কোনোখানেই পেলাম না, আর তাই গিন্নিকে বললাম। গিরিবালা রাগের ভান করিয়া বলিলেন, যাও খালি ঠাট্টা, নিজে কুটতেন না তো কি কে কুটে দিত শুনি? আর নন্দী কি ভিঙ্গির বউ বোধ হয়? বলিয়া পণ্ডিত মশাই হো হো করিয়া হাসিয়া উঠিলেন। গৃহিণী কপট বিস্ময়ে মাথা দুলাইয়া দুলাইয়া বলিলেন, দেখলে কলির বিচার, রাত জেগে সব ঠিকঠাক করে রাখলাম, শেষে হলাম কিনা নন্দী ভিঙ্গির বউ। মৃত্যুকটা প্রকাশ হইয়া পড়ায় আবার একসঙ্গে সকলে হাসিয়া উঠিলেন। হারানের বউ ঘোমটা শুদ্ধ মুখটা ফিরাইয়া লইল। এমন সময় বাহিরে বিপিনের কণ্ঠ শোনা গেল, ঠাকুরদা। কাল পণ্ডিত মশাই বিপিনকেও সকাল সকাল আসিতে বলিয়াছিলেন। হিমালয়ের অত স্পষ্ট বর্ণনা ওর কল্পনাকেও উদ্রিক্ত করিয়া তুলিয়াছিল। ঠিক করিয়াছিলেন আজ দুইজনে একসঙ্গে মেঘদূত পড়িবেন। আমাদের জলখাবারটা নিয়ে এসো। স্ত্রীকে আদেশ করিয়া পণ্ডিত মশাই বাহিরে চলিয়া গেলেন। গিরিবালা কাজে লাগিয়া গেলেন। গৃহিণীকে বলিলেন, তোমার তাহলে ওই কুটন কোটাই পর্যন্ত হলো ঠাকুমা, আর এদিকে ঘেঁচতে দিচ্ছি না। তরকারিগুলা এক একটা করিয়া বাহির করিয়া হারানের বউকে ধুইয়া আনিতে বলিলেন। নন্তিকে বলিলেন, কোটা ঠিক হয়েছে কিনা তুই দেখ একবার নন্তি, না হয়ে থাকে বটিটা বের করে বস, উনি কুটছেন বলে আমায় মেনে নিতে হবে এমন কোনো পাট্টালিকে দিইনি। ঝি আসিল এবং অচিরেই রান্নাঘরের গোলপাতার ছাউনি ভেদ করিয়া ধোয়ার কুণ্ডলী উপরের জাম গাছটিকে আচ্ছন্ন করিয়া ফেলিল। রান্নার বাসনে ঝনঝনানি, ঝিয়ের গলা, গিরিবালার অযথা ব্যস্ত নির্দেশ, হারানের বউকে বকুনি, সব মিলিয়া বাড়িটা অল্প সময়ের মধ্যে কাজের বাড়ির মর্যাদায় জাগিয়া উঠিল। একটু পরেই লঙ্কা ঝাঁঝ বৈঠকখানা পর্যন্ত সকলের হাঁচি এবং খন্তি নাড়ার অবিশ্রান্ত শব্দের মধ্যে রন্ধনযোগ্য সাড়ম্বরে আরম্ভ হইয়া গেল। পণ্ডিত মশাইয়ের স্ত্রী ঠিক করিয়া বসিয়া আছেন, একটু অপেক্ষা করিয়াই আবার যোগদান করিবেন। খুন্তিটা নন্তির হাতে দিয়া গিরিবালা আসিয়া উপস্থিত হইলেন। কর্মব্যস্ততায় তদুপরি আগুনের তাতে কপালে বিন্দুবান্দু ঘাম জমিয়াছে। বলিলেন, ঠাকুরমা, শাক ভাজাটা প্রায় শেষ হয়ে গেল, এবার শুক্তোটা চড়িয়ে দেব, ওটা ওদিকে হতে থাক, এদিকে আমি চালটা বের করে দিই। কত দিই বলো দেখিন ঠাকুমা, মনখানেক দেবো না আরও? পণ্ডিত মশাইয়ের স্ত্রী কপালে চোখ তুলিয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। 15টা মানুষও খেতে হবে না, এক মন চাল, এ কি অন্নপূর্ণার? গিরিবালা অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি তাহার মুখে হাত চাপিয়া বলিলেন, চুপ করো ঠাকুরমা, বাহিরে শুনতে পাবে, তুমি চলো ওদিকে বরং। উনি ওদিকে ভাড়ার ঘরে চাল ডাল বাহির করিয়া দিতে গেলেন। গিরিবালা রান্নাঘরে আসিয়া নন্তিকে বলিলেন, এবার দে খুন্তিটা আমায়, শাকটা ধরিয়ে ফেললি না তো? পিসিমা ওই রকম, মা প্রায় অসুস্থ থাকে, নন্তিকে মাঝে মাঝে রান্নাটা করিতে হয়, মোটামুটি একটা জ্ঞান আছে। বলিল, শাক নাকি ধরে, ওর তো নিজে থেকেই জল বের হয় অনেকক্ষণ। এখানেও খাটো হইয়া গিরিবালা চটিয়া উঠিলেন। বলিলেন, আচ্ছা আচ্ছা, তোকে ঠান দিদি সাজতে হবে না, শাকে জল বেরোয় সবাই জানে, তুই সর। খুন্তিটা লইয়া দুইবার ঘন ঘন নাড়াচাড়া দিয়া বলিলেন, বড় যে মুরুলি করছিস, এতগুলো লোকের কত চাল লাগবে বল দিকিন? কতজন আছে? ঝড় জন 15 কি জন 20। নন্তি একটু মনে মনে হিসাব করিল। বলিল, এক পুকুরে ধরলে ভেসে যাবে, পাশেরই বেশি দরকার হবে না, যদি 20 জনই হয়। এত বেআন্দাজ যে করিয়া বসিবেন ধারণাতেই আসে না। এই বুদ্ধি নিয়ে বলিয়া নন্তিকে বেশ একটু মিষ্ট করিয়া শুনাইয়া দিতে যাইতেছিলেন। একটা বড় বারকষে শের পাঁচে কান্দা চাল হইয়া হারানের বউ আসিয়া দাওয়ার নিচে দাঁড়াইল। বলিল,
এই দেখো গো গিরি দিদি, চাল ধুতে চন্নু কাটে, বলবে ফাঁকি দিয়ে বেড়াচ্ছে রামের মা। নন্তির উপরে ঝাঁঝটা হারানের বউয়ের উপরই মিটাইতে হইল। বলিলেন, কি রাজ্য রক্ষে করেছিস শুনি, বড় মুখ হয়েছে তোর, আসুক হারানে। হারানের বউ বারকোষটা তুলিয়া লইল। গিরিবালা চোখের অন্তরালে গিয়া বলিল, নন্তি দিদি, সে এলো বলে ভয়ে দুজনের মতন পুকুরে সেদ্ধে বসে আছি। হাসিতে হাসিতে তাড়াতাড়ি চলিয়া গেল। নন্তি একটু হাসিয়া বলিল, পোড়ার মুখী রঙ্গ নিয়েই আছে। তুমি কি বলছো গিরি দিদি, পাশের চাল বেশি হবে? গিরিবালা শাকটা একটা পাত্রে তুলিলেন, তারপর কড়াটা আবার উনানে চাপাইয়া বলিলেন, হবে না বেশি? ওর মধ্যে কচি ছেলেই তো কজন, ভাত যদি না বাঁচে তো এককারি। পণ্ডিত মশাই স্ত্রী আসিয়া উপস্থিত হইলেন। শাক নামলো, এবার শুক্তোটা চড়িয়ে দিই, কি বলো ঠাকুরমা? নন্তি, ঠাকুরমাকে পিড়েটা দে, দোরগোড়াটায় বসুন। মাছটা দুলোকে আনতে দিয়েছেন ঠাকুরদা, না এসে পড়লে নিশ্চিন্ত হতে পারছি না বাপু, সে একটা আস্ত কুড়ের বাদশা। বেলা পড়ার সঙ্গে সঙ্গে বাড়িটা চারিদিক দিয়া যেন গম গম করিয়া উঠিতে লাগিল। কয়জনেরই বা ব্যবস্থা, তবুও দুইটি ছোট মেয়ের তত্ত্বাবধানে যথেষ্ট বিশৃঙ্খলা আসিয়া গিয়া সেইটুকুতে বেশ গুরুত্ব দিয়াছে। পণ্ডিত মশাই স্ত্রী সামলাইয়া দিতেছেন, কিন্তু পণ্ডিত মশাই প্রায়ই একটা না একটা ছুতা করিয়া তাহাকে ডাকিয়া লইতেছেন। বিপিন বিহারী উদ্দেশ্যটা বুঝিয়া একবার হাসিয়া বলিলেন, ওকে ছেড়ে দিন ঠাকুরদা, নইলে আজ আর কিছু মুখে দেওয়া যাবে না, যা দুটি পাকা রাঁধুনির হাতে। পণ্ডিতমশাই উত্তর করিলেন, না ভাই, আজ যে জিনিসের স্বাদ আশা করে বসে আছি তার মধ্যে পাকামির ভেজাল সেধুতে দেব না। ঝর্নার জল খাবো, সেখানে তোমাদের ফিল্টারের সরঞ্জাম হাজির করলে একেবারে ভেঙে চুরে দেব। গলা উঠাইয়া বলিলেন, ওগো, শুনলে আমাদের নাতি ঠাকুরদার কি কথাটা হলো? শুনে গিয়ে এই বেলা সাবধান হও, নইলে। মেঘদূতের মধ্যে মাঝে মাঝে এই রকম এক একটা অবান্তর কথা আসিয়া পড়ায় হাসির হররা উঠিতেছে। কিছুক্ষণ পরে ছেলেরা আসিয়া বাইরের দিকটায় গুলজার করিয়া তুলিল। সাতু, হরিচরণ, তাহাদের সঙ্গে খানিকটা কিশোরও। ওদিকে দুলোর দুটি ছেলে, তিনটি ছোট ছোট মেয়ে, সমস্ত বাগানটার উপর আধিপত্য বিস্তার করিয়া তাহারা কি যেন একটা দুর্গেয় খেলায় মাতিয়াছে। ফুল তুলিতেছে, ফল পাড়িতেছে, বাগানের মধ্যে খানা কাটিয়া পুকুরে জল আনিয়া ভর্তি করিতেছে। ব্যস্ততায় গিরিবালার চেয়ে কিছু কম নয়, হট্টগোলও কিছু অল্প হইতেছে না। এরই মধ্যে এক সময় রসিকলালের অশ্বিনী চিহিহি শব্দ করিয়া মালতী মঞ্চের সামনে আসিয়া দাঁড়াইল। রসিকলাল উপর থেকেই বলিলেন, ওরে, তোরা কি করছিস কি? বাগানটা যে লণ্ডভণ্ড করে দিবি দেখছি, পণ্ডিত মশাই নেই নাকি? পণ্ডিতমশাই ঘর থেকে হাঁকিয়া বলিলেন, পণ্ডিতমশাই আছে, তবে একটা দিনের জন্য চৌকিদারির কাজ থেকে ছুটি নিয়ে। আর তুমি শটান চলে এসো রসিক। খোলা বইয়ের ওপর হাতটা ধীরে ধীরে বুলাইতে বুলাইতে বিপিনের পানে চাহিয়া একটু আবেগ স্তিমিত কণ্ঠে বলিলেন, সত্যি বলছি ভায়া, সমস্ত জীবন স্বামী স্ত্রীতে মিলে শ্মশানের শান্তি আগলাতে আগলাতে পরিশ্রান্ত হয়ে পড়েছি। বাড়িতে নিত্য একটু করে অগোছ, একটু ভাঙাচোরা, কচি বুড়ো 5 রকম গলার একটু হট্টগোল না হলে বেঁচে থাকা যে কি বিড়ম্বনা। ঠিক এইটুকু কথায় সেদিন বিদায়ের সময় গৃহিণীর মুখ দিয়াও বাহির হইল অন্যভাবে। বহু বৎসর পরের গিরিবালার শেষ জীবনের কথা। শৈলেনের মনে পড়ে, একদিন সন্ধ্যায় বাহির হইতে বেড়াইয়া বাড়িতে প্রবেশ করিয়াই যেন মাথায় আগুন জ্বলিয়া উঠিল। অসহ্য হট্টগোল। একটা বিবাহ উপলক্ষে বাহিরে যে যেখানে ছিল সব আসিয়া উপস্থিত হইয়াছে। ছেলে মেয়ে, বড় ছোটই, বাড়িতে এতটুকু জায়গা নাই। সমস্ত দিনই অল্প বিস্তর হইচই লাগিয়া থাকে। সন্ধ্যার সময় বাড়ি আছে। কে কতকগুলো নতুন রেকর্ড কিনিয়া আনিয়াছে। একটা ঘরে গ্রামাফোন খুলিয়া দেওয়া হইয়াছে। বোনেদের মেয়েরা কলিকাতায় থাকে, নতুন নাচ শিখিয়াছে। বাড়ির অন্য দিকটায় খোলা ছাদটা ভাঙিয়া ফেলিবার উপক্রম করিতেছে। ঝিয়েদের কোলে 5টা 6টা কচি ছেলে মেয়ে। বাড়ির এখানে ওখানে রকমারি কান্না জুড়িয়াছে। বাহির থেকে চাকর আসিয়া বউদের চায়ের তাগাদা দিতেছে। কি রান্না হইবে জানিবার জন্য পাচক ঠাকুর নিজের কণ্ঠস্বরকে এই ভিড়ে শ্রুতির উপযোগী করিবার চেষ্টা করিতেছে। এর ওপর সমস্ত শব্দকে আবৃত্ত করিয়া বাড়ির অলি গলি কোণ কান ভরাট করিয়া উঠিতেছে একপাল ছেলে মেয়ের কলরব। বাহিরের খেলা শেষ করিয়া আসিয়া তাহারা উঠানটা দখল করিয়া ছড়া সংযোগে ঘরোয়া খেলা ধরিয়াছে। আনিবানি, কানামাছি, আরও রকমারি কি সব।
আর সমস্তর মাঝে মা গরদের শাড়ি পরিয়া উঠানে তুলসী মঞ্চে মাথা ঠেকাইয়া অবিচল ধৈর্যে দাঁড়াইয়া আছেন। শৈলেন খুব উগ্রভাবে গোটা ২-৩ ধমক দিতেই বাড়িটা নিঃশব্দ হইয়া গেল। আবার কোথাও শব্দ ওঠে কিনা শুনিবার জন্য উগ্র দৃষ্টিতেই দাঁড়াইয়া আছে। মা ধীরে ধীরে মাথা তুলিলেন। প্রশান্ত দৃষ্টি সমস্ত মুখটাতে তৃপ্তি মাখানো। উনি যেন এ বাড়িতে ছিলেনই না। শৈলেন রাগটা মায়ের উপরই মিটাইল। বলিল, থাকো কি করে এই গোলমালের মধ্যে মা? মাঝে মাঝে একটা ধমক দিলেই তো হয়। সেই দিন শৈলেন পণ্ডিত মশাইয়ের বাড়ির নিমন্ত্রণের কথা প্রথম শোনে। মা যেন কোথায় রহিয়াছেন। ধীরে ধীরে একটি অপূর্ব ক্ষমা আর ধৈর্যের হাসি হাসিয়া শান্ত কণ্ঠে বলিলেন, এই আমার আশীর্বাদ রে, যেন এর মধ্যে যেতে পারি। আজ সবাই এক জায়গায় হয়েছে, ঠাকুরমার আশীর্বাদের কথাটা মনে পড়ে গেল হঠাৎ। একটু পরে যখন উপরে ছাদে গেলেন, সব গল্পটা বলিলেন। হাসির মধ্যে একমন চালের কথাটাও শেষে বলিলেন। খাওয়া দাওয়া সেরে খানিকটা গল্পগুজব করে আমরা এইরকম সন্ধ্যের একটু পরে পণ্ডিত মশাইয়ের বাড়ি থেকে উঠলাম। বেরুবার আগে সবাই জড়ো হয়েছি। পণ্ডিত মশাই ঘরের ভেতর থেকে এলেন। দুটি ছোট ছোট কৌটো খুলে ধরলেন। একটিতে একটা আংটি, উনি নিজেই ওর হাতে পরিয়ে দিলেন। অন্য কৌটিতে দুটো পার্সি মাকড়ি, তখন নতুন ফ্যাশন উঠেছে। ঠাকুরমার হাতে দিয়ে বললেন, তুমি এ দুটো দিদিকে পরিয়ে দিয়ে আশীর্বাদ করো। বেশ মনে আছে, যেন এই সেদিনের কথা। ঠাকুরমা পরিয়ে দিচ্ছেন, হাত দুটো একটু একটু কাঁপছে, মুখে হাসি, এদিকে চোখের পাতাও অল্প অল্প ভিজে। আমরা দুজনে দুজনকে প্রণাম করে উঠতে যাচ্ছি। আমার মাথায় হাতটা কয়েকবার টেনে টেনে দিলেন। সে যে কি মিষ্টি টান। তারপর একটু কাপা গলায় বললেন, ওকে আর কি আশীর্বাদ করব? আমার এই কাঙালির ঘরে একদিনের তরেও ভরা সংসারের যে সাড়া জাগিয়ে গেল, সেটা ওর নিজের ঘরে যেন নিত্যিকার ব্যাপার হয়ে থাকে। আমায় বকাঝকা করতে বলিসনি শৈল, আমার ভয় হয়। তার আশীর্বাদ এমনই ফলন্ত দেখে যেতে পারবো তো? গিরিবালার পাণ্ডুল যাওয়ার স্মৃতিটা একটু অন্য ধরনের। ওপারে বড় লাইনের গাড়ি, তাহারও ওপর ওপারে গিয়া ছোট লাইনের, শুধু ছুটিয়া চলিয়াছে। মাঠ ঘাট গাছের শ্রেণী, ছোট বড় গ্রাম, ঘাটের বৌঝিয়েরা, মাঠের চাষা, বলদ, সব পাক খাইতে খাইতে পেছনে পড়িয়া যাইতেছে। নিজের মাথাতে মাঝে মাঝে কেমন একটা ঘূর্ণি জাগিয়া উঠিতেছে। স্টেশনের হাঁকডাকগুলা ফুটিতে না ফুটিতেই আবার গতির শব্দের মধ্যে চাপা পড়িয়া যাইতেছে। তাহার পর আসিল উঁচু নিচু রাঙামাটির দেশ। দুধারে জমি যেন ঢেউ খেলিয়া খেলিয়া পিছনে সরিয়া যাইতেছে। তাহার পর আসিল পাহাড়। গিরিবালা প্রথমটা দেখিয়াই শিহরিয়া উঠিয়াছিলেন, যেন হঠাৎ কি একটা ঘাড়ে আসিয়া পড়িল। চণ্ডীচরণ ব্যাপারটা বুঝাইয়া দিল। কি করিয়া সীতার বনবাস অষ্টপ্রহর মনটা পূর্ণ করিয়া আছে। বলিল, সেই যে মাল্যবান পর্বতের কথা শুনিয়েছিলাম কি না, এই রকম জিনিস। পাহাড়ের দল আবার এক সময় ঘন হইয়া রেলের দুইটা দিক যেন চাপিয়া ধরিল। তাহার পর রাত্রি বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে গাঢ় অন্ধকারের মধ্যে অবলুপ্ত হইয়া গেল। কখনো একটা ছমছমে ভাবে অভিভূত হইয়া গিরিবালা ঘুমাইয়া পড়িলেন। সুপ্তির মধ্যেও একটা অস্পষ্ট শব্দের সঙ্গে গতির একটা ক্ষীণ চেতনা জাগিয়া রহিল। দুইটা রেলগাড়ির মাঝে খানিকটা জাহাজে চড়া। রেলের পর্ব শেষ হইলে বলদেটা মা সাম্পেনি। 3টা দিনের এই পথ। এই নিরন্তর গতির মধ্যে কয়েকটা বিশ্রামের স্মৃতিও আছে, অল্প কিন্তু অত্যন্ত স্পষ্ট। পশ্চিমা চাকর মোহনা, গাট্টা গোট্টা, কালো কুচকুচে, মোটা কাঁচা পাকা গোঁফ, পরনে একটা বাসন্তী রঙে ছোপানো কাপড়, গায়ে হাত কাটা মির্জায়, উপর ডান হাতে ঝকঝকে একটা নীরের রূপোর অনন্ত, মাথায় এক রাঙা পাগড়ি, বিয়েতে পাইয়াছে, মাথায় জড়াইয়াছে ফুলাইয়া ফাঁপাইয়া যতটা সম্ভব বড় করিয়া। পিতল বাঁধানো লাঠি ঘাড়ে করিয়া গাড়ির সামনে ঘুরাইয়া বেড়াইতেছে। বিপিন বলিলেন, মোহনার বাহাদুরি দেখো চণ্ডী, যেন কত বড় কাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। তাহার পর যখনই গাড়ি থামিয়াছে, আগে নজর পড়িয়াছে মোহনার উপর। তীব্র বেগের গায়ে ও একটি মন্থর গতি চিত্র। কথা নাই, এদিক ওদিক চাওয়া নাই, পাহারা দিয়া যাইতেছে। বাঁশি দিয়া গাড়ি ছাড়িলেই আবার পাশের গাড়িতে গিয়া উঠিয়া পড়িল। আরও একটা বড় বিরাম গঙ্গা। দুপুরের একটু আগে ওরা গাড়ি থেকে নামিলেন।
প্ল্যাটফর্মের উপরেই একটা ঘরে আসিয়া সকলে প্রবেশ করিলেন। বিপিন জামা জুতা ছাড়িয়া বলিলেন, আমি গঙ্গা থেকে নিয়ে আসি, ওর জন্য মোহনা জল এনে দিচ্ছে। আমি এলে তোতে মোহনাতে নিয়ে আসবি। এখানে খেয়ে দিয়ে একটু আরাম করে নিতে হবে। আর স্টিমার সেই চার নাম চারটে, আর তাও যদি লেট না হয়। আহারাদি সারিয়া সবাই আরাম করিতেছেন। নিদ্রাকর্ষণ হইয়াছে। একটা চড়া বাঁশির আওয়াজে গিরিবালার ঘুম ভাঙিয়া গেল। অসহ্য গরম। ঘরের দেওয়াল টিনের। টিনের ছাদ টিনের ছাদ যেন সিদ্ধ করিয়া দিতেছে। পিছনের জানালাটা খোলা, কিন্তু খানিকটা ওপরে। বাতাস পাইবার জন্য একটু অগ্রসর হইতেই পিছনের দৃশ্যের উপর নজর পড়িয়া গিরিবালা নিশ্চল হইয়া দাঁড়াইয়া পড়িলেন। বহু দূরে আকাশ যেখানে পৃথিবীর সঙ্গে মিশিয়াছে, তাহার কোলে সবুজ পাড়ের মতো একটানা টানা রেখা। বাকি সমস্তটাই জল। যেন সম্মোহিত হইয়া গিরিবালা জানালার নিচে গিয়া দাঁড়াইলেন। তাদের ঘরটা জলের প্রায় উপরেই। সেই যে যেখান থেকে জল আরম্ভ হইয়াছে, একেবারে সেই সবুজ রেখা পর্যন্ত। বড় বড় ঢেউগুলা ক্রমে ক্রমে ছোট হইয়া একেবারে মিলাইয়া গেছে। কড়া রোদের আলো চঞ্চল ঢেউয়ের গায়ে ঠিকরাইয়া পড়িতেছে। গিরিবালার সমস্ত মনটা যেন থমথম করিয়া উঠিল। আরও অগ্রসর হইয়া জানালার মধ্য দিয়া গলাটা একটু বাড়াইয়া ডাইনে বায়ে চাহিয়া দেখিলেন, বাঁদিকে খানিকটা দূরে একটা প্রকাণ্ড চড়া। তাহার গায়ে গোটা ২-৩ বালির ঘূর্ণি উঠিয়াছে। চড়ার দুই দিক দিয়া গঙ্গা দুই ধারায় বহিয়া আসিয়াছে। তার এক একটি ধারায় সাঁতরার গঙ্গার বোধ হয় দ্বিগুণ। গিরিবালা অপলক দৃষ্টিতে সামনে চাহিয়া রহিলেন। শুধু জল, বালি আর আকাশ ছাড়া কিছুই দেখিবার নাই। তাও প্রখর রৌদ্রে দীপ্ত, তবু চোখ ফিরানো যায় না। মনটা একটা অদ্ভুত ধরনের শূন্যতায় পূর্ণ হইয়া ওঠে, কিন্তু ভালো লাগে। শুধু মনে হয়, কত বড়, কত বড়। বিকাশ দাদার কাছে সাঁতরার গঙ্গার গল্প করায় তিনি বলিয়াছিলেন, ভগবানের সৃষ্টি এইরকমই গিরি। যেটাকে ভাববি খুব বড়, দেখবি তার চেয়েও বড় আছে, তার চেয়েও বড়, আবার তার চেয়েও বড়। কোনোখানে পূর্ণচ্ছেদ নেই। ছেলে মানুষই, তবুও নতুন জীবনের বিচিত্র অভিজ্ঞতায় মনটা খানিকটা যেন বিস্তার লাভ করিয়াছে, সাড়া দেয়। যদিও খানিকটা ছেলে মানুষই লাগিয়া থাকে তাহার সঙ্গে। ভাবিতে ভাবিতে গিরিবালার চেতনা যেন আপনাকে ছাড়াইয়া একটার পর একটা সীমা রেখা অতিক্রম করিয়া কোথায় চলিয়া যায়। ভগবানের সৃষ্টিতে তাহা হইলে এর চেয়েও বড় গঙ্গা আছে? যাত্রা করিলে তাহার উপর শুধু যাওয়াই যাচ্ছে, কোথাও পৌঁছানো নাই। লোকে বলে সমুদ্রের নাকি কূল কিনারা নাই। সে আবার কি রকম তাহা হইলে? হে ভগবানই বা কি? ব্রহ্মা, বিষ্ণু না মহেশ্বর? গিরিবালার মনে এক ধরনের অস্বস্তি জাগিয়া ওঠে। যেই হন, নিজের সৃষ্টির সামনে তাহাকে যেন ছোট মনে হয়। অথচ ঠাকুরকে ছোট মনে করিতেও বাধে। অমীমাংসিত প্রশ্নের বেদনায় মনটা যেন অবসাদগ্রস্ত হইয়া পড়ে। গিরিবালা দুটি হাত তুলিয়া প্রণাম করেন। যদিও কাহাকে যে প্রণাম করা, তাহা নিজেও ঠিক বুঝিতে পারেন না। আরেকটি দৃশ্য মনে এমনই স্পষ্ট হইয়া গাঁথিয়া গিয়াছে। পরের দিন সকালে খানিকটা বৃষ্টি হইয়া গেলে ওরা রেলপথের শেষ স্টেশনে আসিয়া থামিলেন। কুঠির সাম্পেনি আসিয়াছিল। স্টেশনে একজন পরিচিত বাঙালির বাসায় স্নানাহার করিয়া যাত্রা করা হইল। সন্ধ্যার সময় নাকি পৌঁছিবার কথা। সাঁতরায় যেমন জুড়ি ঘোড়ার গাড়ি চড়িয়াছিলেন, সাম্পেনি বলদ টানা হইলেও প্রায় সেই রকমই চলে। কিন্তু কিছু দূর ভালোভাবে চলিয়ায় একটা বলদ একটু খোঁড়াইতে আরম্ভ করিল। যখন বিকাল হইল, তাহারা একটা ছোট নদীর ধারে আসিয়া পড়িলেন। খেয়াঘাট। একটা বড় চেপটা নৌকা করিয়া তাহারা সাম্পেনি শুদ্ধ পার হইলেন। ওপারে গিয়া চড়াইটুকু কোনো রকমে ঠেলিয়া ঠুলিয়া খোড়া বলদরা যে বসিয়া পড়িল, আর কোনো মতেই উঠিতে চাহিল না। বিপিন বিহারী মোহনাকে প্রশ্ন করিলেন, কি উপায় রে মোহনা? মোহনা বলিল, কুঠির এলাকার মধ্যে আসিয়া পড়া গেছে, আর ভয় নাই। তবে পৌঁছাইতে বিলম্ব হইবে। প্রায় মাইল খানেক দূরে একটা গ্রাম। খোড়া বলদটাকে একটা গাছের গোড়ায় বাঁধিয়া ভালো বলদটা হাঁকাইয়া গাড়োয়ান গ্রামের দিকে চলিল। সাম্পেনির সঙ্গে একটা পেয়াদা আসিয়াছিল, সেও সঙ্গে গেল। গ্রাম হইতে জোড়া মেলাইয়া একটা বলদ লইয়া আসিবে। বিলম্ব হইতে লাগিল। বিকাল গড়াইয়া গিয়া সন্ধ্যা নামিয়া আসিতে লাগিল। জায়গাটা তেপান্তর গোছের।
যতদূর দেখা যায় চারিদিকে মাঠ আর মাঠ, ধানে ধানে সবুজ একেবারে। মাঝখান দিয়া ডিস্ট্রিক্ট বোর্ডের প্রশস্ত উঁচু রাস্তাটা চলিয়া আসিয়াছে। ঠান্ডা হইয়া আসিলে বিপিন বলিলেন, চণ্ডী, আয়, নদীর ধারটায় গিয়ে বসি। চণ্ডী প্রশ্ন করিল, বৌদিদি? ও আসুক না, এ মাঠের মধ্যে অমন জবুথবু হয়ে বসে থাকবার দরকার কি? নদীর ধারে ঘাসে ঢাকা একটা উঁচু জায়গায় তিনজনে আসিয়া উপস্থিত হইলেন। বিপিন বলিলেন, তোরা বস, আমি ওদিক থেকে একটু ঘুরে আসি। বিপিন বিহারী একটু দূরে চলিয়া গেলে গিরিবালা অবগুণ্ঠন তুলিয়া দিলেন। বহু দূরে কতগুলো গাছের পিছনে সূর্যাস্ত হইতেছে। ঠিক ওপরে কতগুলো ভাঙা ভাঙা মেঘে তাহার রক্তাপা পড়িয়াছে। নিশতি রাতের মতো ঝিল্লির ডাক ছাড়া চারিদিক নিস্তব্ধ। সামনে নদীর জলে ছায়া ঘনাইয়া আসিয়াছে। গোটা দুই বলদ লইয়া একটু দূরে খেয়ার নৌকাটা পার হইতেছে। 3 দিনের একরকম অবিশ্রান্ত গতির পর গতিলেশহীন এই প্রকাণ্ড মাঠে নীরব সন্ধ্যাটি বড় ভালো লাগিল গিরিবালার। অল্পে অল্পে মুখর হইয়া উঠিলেন। একবার বলিলেন, এই নদীটার নাম কি ঠাকুরপো? জীবজ। গিরিবালা একটু হাসিয়া উঠিলেন। জীবজ? আবার কি নাম? চাকরের নাম মোহনা, নদীর নাম জীবজ। অদ্ভুত দেশ তোমাদের। সত্যই এমন কিছু অদ্ভুত নাম নয়, কিন্তু মনটা হঠাৎ মুক্ত হইয়া দেবরের সঙ্গে একটু রহস্যপ্রবণ হইয়া পড়িয়াছে। চণ্ডীচরণ হাসিয়া বলিল, আর মশায়ের দেশের নদীর নাম কি? কানা নদী। বলিয়াই গিরিবালা খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। সঙ্গে সঙ্গে গম্ভীর হইয়া বলিলেন, না গো ঠাকুরপো, বেশ দেশ তোমাদের। কেমন বন জঙ্গল নেই বেশি? দেখতে দেখতে এলাম কি না। একটু থামিয়াই বলিলেন, আরে জায়গাটুকু আরো চমৎকার। কি ইচ্ছে হয় জানো ঠাকুরপো, এখানে একটি কুঁড়ে ঘর বেঁধে থাকি। রোজই নদীর তরতরে জলে নাই, সকালবেলা উঠে। চণ্ডীচরণ হাসি মুখে গিরিবালার পানে কৌতূহল দৃষ্টিতে চাহিয়া শুনিতেছিল। বলিল, আর ভয় করবে না? হো মা, তোমরাও তো এইরকম থাকবে যে? চণ্ডীচরণ কি একটু ভাবিল, তৎপরে তর্জনী নাচাইয়া প্রশ্ন করিল, আমি বলবো বৌদি? বলো না। তোমার মা জানকীর মতো হবার ইচ্ছে হয়েছে। ওরা তিনজনে যেমন পঞ্চবটী বনে ছিলেন না। আর সত্যি কথা বলো কিন্তু। গিরিবালা ও ভাবিয়া বলেন নাই, তবে চণ্ডীচরণের কথাটা শুনিয়া একটু অন্যমনস্ক হইয়া কি চিন্তা করিলেন। তারপর দেবরের পানে মুখ ফিরাইয়া বলিলেন, বেশ, ধরো যদি তাই হয়। কেমন লাগে তোমার ঠাকুরপো? উত্তরের অপেক্ষা না করিয়া সহসা বলিয়া উঠিলেন, ভালো কথা মনে পড়ে গেল। এটা তো মা জানকীর দেশ না ঠাকুরপো? চণ্ডীচরণ মাথাটা ঝুঁকাইয়া একটু গর্বের সহিত বলিল, হ্যাঁ তো, মিথিলাপুরী। ইহার পর বেশ খানিকক্ষণ আর কোনো কথা হইল না। গিরিবালার শুধু ধীরে ধীরে মাথা ঘুরাইয়া চারিদিকে চোখ বুলাইয়া যাইতে লাগিলেন, যেন কথাটা মনে পড়িবার পর জায়গাটা আর একবার নতুন হইয়া গেছে। খানিকক্ষণ পরে প্রশ্ন করিলেন, আর কেউ আছে বেঁচে এখন? বিপিন বিহারী এদের অলক্ষিতে পিছনে আসিয়া পড়িয়াছিলেন। বলিলেন, ওর চণ্ডী, বলদ এসে গেছে। কী সব কথা হচ্ছিল দুজনে? চণ্ডীচরণ হাসিয়া বলিল, বৌদি বলছিলেন এইখানে একটা কুঁড়েঘর বেঁধে। গিরিবালা চিমটি কাটিয়া দিতে ওহ করিয়া হাসিয়া থামিয়া গেল। বিপিন বিহারী বলিলেন, জানিস তো কবির মেয়ে যে। বেশ, তা থাক, মোহনাকে রেখে যাচ্ছি। একটা ঘর বেঁধে দেবে। চলে আয়, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দ্রুত পা চালাইয়া দিলেন। চণ্ডীচরণ হাসিয়া পা চালাইবার পূর্বেই গিরিবালা, ঠাকুরপো, লক্ষ্মীটি বলিয়া বা হাতটা ধরিয়া ফেলিলেন। গাড়োয়ান খুব ঝোলে বড় ধাকাইয়া দিলেন। বেশ খানিকটা অন্ধকার হইয়া আসিয়াছে। রাস্তায় একে একে দুইজন কুঠির ঘোড়সওয়ার আসিয়া পৌঁছিল। মধুসূদন চিন্তাগ্রস্ত হইয়া দৌড় করাইয়া দিয়াছেন। প্রথম জন যখনই ফিরিয়া খবরটা দিতে গেল, দ্বিতীয় জন রাত হইয়া গিয়াছে বলিয়া সঙ্গে সঙ্গেই রহিল। সাম্পেনি পৌঁছেতে একটা হইচই পড়িয়া গেল। সম্পূর্ণ এক নতুন ধরনের ভাষার কলরবের মধ্যে কিছু কিছু বাংলা কথাও শোনা গেল। পরিচিতের মধ্যে শ্বশুরের গলা, গাড়োয়ানটার উপর ভয়ানক চটিয়াছেন, দুর্বল বলদ কেন সঙ্গে লইয়া গিয়াছিল, একটা ছোট মেয়ের গলা, ভিতর থেকে বাহিরে আসিতে আসিতে কথায় টান দিয়া চেঁচাইয়া যাইতেছে, বাবা, মা এই সময় রাগারাগি করতে বারণ করছেন। বাংলা আর এদেশি ভাষায় চণ্ডী ও বিপিন নানা প্রশ্নের জবাব দিতেছেন।
বৌদি কোথায়, বৌদি দেখব বলিয়া কয়েকটি ছোট মেয়ে একেবারে ব্যস্ত হইয়া উঠিয়াছে। আরও সব হুকুম, সতর্কবাণী, হাঁড়লো ঠিক কর, দুয়ারে মে সাম্পেনি লাগাও, দেখিস কেউ যেন চাপা না পড়ে সাম্পেনিতে। এই মিশ্র কলরবের ওপর হঠাৎ 14-15 জন নারীর কণ্ঠে গান উঠিল। মধুসূদন চিৎকার করিয়া উঠিলেন, গান থামাতে বলো কৈলেশ, আমার মাথা ঠিক নেই। গীত বন্ধ করো, গীত বন্ধ করো বলিয়া চারিদিক হইতে একটা দাবড়ানি উঠিল। কিন্তু ইতিমধ্যে আরও 5-7 জন যোগদান করা ব্যতীত কোনো ফল হইল না। মধুসূদন আরও চটিয়া উঠিয়াছেন। এমন সময় সে মেয়েটির গলা ক্রমাগতই চঞ্চলভাবে ভিতর বাহির করিতেছে। ভিতর থেকে দরজার কাছে আসিয়া সব্বার উপরে গলা তুলিয়া বলিল, বাবা, গান করতে দাও, মা বললেন আজ কারোর মনে কষ্ট দিতে হবে না। বিপিন বিহারী ধমক দিলেন, তিনি অনেকদিন ছিলাম না, তাই গলা বেরিয়েছে। মেয়েটি ছুটিয়া আসিয়া জড়াইয়া ধরিল, গলা তুলিয়া একরাশ প্রশ্নে মন্তব্যে অভিভূত করিয়া দিল। কেন ছিলে না, কেন থাকো না, চুপি চুপি বিয়ে করেছ তিনিকে ফাঁকি দিয়ে, মজা দেখাবো, কি এনেছো বিপিন ভাইয়া আমার জন্য? সাম্পেনির মুখ ঘুরাইয়া সদর দরজার সঙ্গে লাগানো হইল। তবুও যেটুকু অবকাশ রহিল, কয়েকজন লোক দুধারে দুটা কানাদ দাঁড় করাইয়া সেটা বন্ধ করিয়া দিল। সেই ঘেরা জায়গার মধ্যে বাড়ির মেয়েরা নামিয়া আসিলেন। শঙ্খ আর উলুধ্বনির মধ্যে শাশুড়ি বরণ আরম্ভ করিলেন। বাঙালি বধূ বরণ এখানে প্রথম। কিছু মৈথিল স্ত্রীলোকও চুকিয়া পড়িয়া একদিকে গান করিতেছিল। হুলুর অদ্ভুত আওয়াজে একটু অবাক হইয়া চাইয়া তাকিয়ে থাকিতে একেবারে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। যাহারা উলু দিতেছিল তাহাদের মধ্যে একটি বড় মেয়ে অনুযোগী সুরে বলিল, দেখো মা, হাসি ভালো লাগে না, ওদের আদারে গানের জন্য আমরা হাসছি। তাহার পর শুদ্ধ মৈথিলী ভাষায় সোজা তাহাদের সঙ্গে মৃদু ঝগড়া আরম্ভ করিয়া দিল। ই, হাসেছি কিয়া, আহা লেকিন, আহে মায়ে কি গবেত যাইছি। ইস, হাসছ কেন, তোমরাই বাকি আগড়ম বাগড়ম কি গাইছ। হাসিটা আরো উচ্ছ্বসিত হইয়া উঠিল। একজন বলিল, এ তো মানুষের গান গো, তোমরা শেয়ালের ডাক কি তুলছ। ঝগড়াটা দুই দিকের হাসির ভেতর দিয়া একটু গড়াইল। রেশারেশির উপর গান আর উলুধ্বনি দুইটাই আরো সতেজ হইয়া উঠিল। বরণ শেষ হইলে বধূকে লইয়া সকলে ভেতরে চলিয়া গেলেন।